শুরুতেই আপনাদের সবাইকে গল্পবিন্যাস টিমের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক। ঈদ উপলক্ষে গল্পবিন্যাস চ্যানেলের আজকের নিবেদন একটি ভৌতিক উপন্যাস। উপন্যাসটি লিখেছেন জনপ্রিয় কথাসাহিত্যিক স্যার হুমায়ুন আহমেদ। উপন্যাসটি আমরা ধারাবাহিকভাবে 3টি পর্বে পরিবেশন করব। আজ শুনছেন প্রথম পর্ব। আশা করছি 3টি পর্বেই ধৈর্য ও মনোযোগ সহকারে আমার সাথেই থাকবেন। তাহলে শুনতে থাকুন হুমায়ুন আহমেদের রচনায় একটি জনপ্রিয় ভৌতিক উপন্যাস, আয়না ঘর। লিলিয়ান এক টুকরো মাছ ভাজা মুখে দিয়ে হাসি মুখে বলল, ইহা খেতে বড়ই সৌন্দর্য হয়। তাহের হো হো করে হেসে ফেলল। লিলিয়ান ইংরেজিতে বলল, আমার ধারণা আমি ভুল বাংলা বলিনি। হাসছ কেন? তাহের হাসি থামালো না। তার হাসি রোগ আছে, একবার হাসতে শুরু করলে সহজে থামাতে পারে না। লিলিয়ান আহত গলায় ইংরেজিতে বলল, আমার বাংলা শেখার বয়স মাত্র 6 মাস। যা শিখেছি নিজের চেষ্টায় শিখেছি। এ ব্যাপারে তুমি কখনো আমাকে সাহায্য করনি, বরং উল্টোটা করেছ। যখনই বাংলা বলার চেষ্টা করেছি তুমি হাসছ। এটা কি ঠিক? তাহের বলল, অবশ্যই ঠিক, 100% ঠিক। আমরা বাঙালিরা বিদেশিদের মুখে ভুল বাংলা সহ্য করতে পারি না। যতবার তুমি ভুল বলবে ততবার আমি হাসব। মাছ ভাজা মুখে দিয়ে বললে, ইহা খেতে বড় সৌন্দর্য হয়। মাছ ভাজার আবার সৌন্দর্য কি? এটা পিকাসোর ছবিও না, আবার রবীন্দ্রনাথের কবিতাও না। মাছ ভাজা হচ্ছে মাছ ভাজা, বুঝলে? না, বুঝলাম না। মাছ ভাজা খেতে ভালো লাগলে আমি কিছুই বলবো না? বলবে খেতে মজা হয়েছে, কিংবা বলবে ভালো হয়েছে। খেতে সৌন্দর্য হয়েছে আবার কি? সুন্দর আমরা খাই না। চাঁদের আলো খুব সুন্দর, তাই বলে চাঁদের আলো কি কেউ খায়? তাহের আবার হেসে উঠল। লিলিয়ান তাহেরের উপর রাগ করার চেষ্টা করছে, পারছে না, কখনো পারে না। তার মনে হয় না কখনো পারবে। লিলিয়ানের বয়স 23, নেপলসের মেয়ে। তাহেরের সঙ্গে তার পরিচয় হয় ইয়েলো স্টোন পার্কে। পরিচয় পর্ব বেশ মজার। লিলিয়ান $30 টিকিট কেটে একটা ট্যুর গ্রুপের সঙ্গে এসেছে। এই প্রথম শহর থেকে বাইরে এসেছে। যা দেখছে তাই তার ভালো লাগছে। সে মুগ্ধ হয়ে একের পর এক ছবি তুলে যাচ্ছে। তখন সে লক্ষ্য করল, কালো লম্বা মতো ঝাঁকড়া চুলের একটা ছেলে তার দিকে তাকিয়ে হো হো করে হাসছে। রূপবতী মেয়েদের আশেপাশে যেসব ছেলেরা থাকে তারা তাদের অজান্তেই অনেক অদ্ভুত আচরণ করে, কিন্তু এরকম অশালীন ভঙ্গিতে দাঁত বের করে কখনো হাসে না। লিলিয়ান ব্যাপারটা অগ্রাহ্য করার চেষ্টা করল, কিন্তু অগ্রাহ্য করা যাচ্ছে না। যতবারই সে ছবি তুলছে ততবারই মানুষটা মুখের সবকটা দাঁত বের করে হাসছে। যেন লিলিয়ান 23 বছর বয়সী ঝকঝকে চেহারার তরুণী নয়, সে যেন মহিলা চার্লি চ্যাপলিন। তার প্রতিটি ক্রিয়াকলাপে হাসতে হবে। লিলিয়ান এগিয়ে গেল, বরফ শীতল গলায় বলল, আপনি হাসছেন কেন জানতে পারি? লিলিয়ানের শীতল গলা শুনে যে কোনো পুরুষ ঘাবড়ে যেত। এ ঘাবড়ালো না। লোকটি হাসি মুখে বলল, অবশ্যই জানতে পারেন। আপনার ছবি তোলা শেষ হোক, তারপর বলবো। এখন বলতে অসুবিধা আছে? হ্যাঁ, অসুবিধা আছে, অবশ্যই অসুবিধা আছে। আমার ছবি তোলা শেষ হয়েছে। আপনি বলুন কেন হাসছেন? আপনি আপনার ক্যামেরার মুখ থেকে ক্যাপ সরাননি, মুখে ক্যাপ লাগিয়ে ছবি তুলছেন, এজন্য হাসছিলাম। না হেসে আপনি যদি আমাকে বলতেন ক্যামেরার মুখের ক্যাপ সরানো হয়নি, সেটা কি শোভন হতো না? হ্যাঁ, হতো। বলতে বলতে তাহের আগের চেয়েও শব্দ করে হেসে উঠল। লিলিয়ান সরে এলো। সে জীবনে এত অপদস্থ হয়নি। তার রীতিমতো কান্না পাচ্ছে। ইচ্ছে করছে ক্যামেরাটা ওল্ড ফেইথফুলের পানিতে ছুঁড়ে ফেলতে। সাধারণ শিষ্টতা, সাধারণ ভদ্রতা কি
তরুণী মেয়েরা পুরুষদের কাছ থেকে আশা করতে পারে না? লিলিয়ানের ইচ্ছা করছে খুব কঠিন কথা মানুষটাকে শোনাতে, তা সে পারবে না। খুব রেগে গেলে সে গুছিয়ে কথা বলতে পারে না। সবচেয়ে ভালো হয় লিলিয়ান যদি তার হোটেলে ফিরে যেতে পারে। তা সম্ভব হবে না। সে যে গাইড ট্যুরে এসেছে, তাদের মাইক্রোবাস ছাড়বে সন্ধ্যা মেলাবার পর। ইচ্ছে না করলেও সন্ধ্যা পর্যন্ত তার এখানেই থাকতে হবে। ঘুরে ফিরে ওই লোকটার সাথে দেখা হবে। সে নিশ্চয়ই সন্ধ্যা পর্যন্ত থাকবে। লিলিয়ানের সাথে দেখা হওয়া মাত্র দাঁত বের করে হাসবে। কত বিচিত্র মানুষই না পৃথিবীতে আছে। লিলিয়ান লক্ষ্য করল লোকটা তার দিকে আসছে, হাসি মুখে আসছে। লিলিয়ানের চোখ মুখ শক্ত হয়ে গেল, মুখে থুতু জমতে শুরু করল। মানুষটাকে কোনো কঠিন গালি দিতে পারলে মনটা শান্ত হতো। লিলিয়ান জানে তা সে পারবে না। সবাই সবকিছু পারে না। লিলিয়ান কাউকে কড়া কথা বলতে পারে না। আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য এসেছি। লিলিয়ান স্ত্রীর চোখে তাকালো, কিছু বলল না। লোকটা নরম গলায় বলল, আমি প্রথম যখন এদেশে আসি তখন একটা সস্তা ধরনের ক্যামেরা কিনে খুব ছবি তুলেছিলাম। যা দেখেছি মুগ্ধ হয়ে তারই ছবি তুলেছি। মজার ব্যাপার হলো সব ছবি তুলেছি ক্যামেরার ক্যাপ লাগিয়ে। আপনাকে দেখে পুরনো স্মৃতি মনে পড়ল। আপনি কি আমেরিকায় নতুন এসেছেন? না। ও আচ্ছা, তাহলে ক্যামেরা নতুন কিনেছেন। এ ধরনের ক্যামেরায় এই অসুবিধাই হবে। সুন্দর দৃশ্য দেখে উত্তেজিত হয়ে পড়বেন। ক্যামেরার ক্যাপ না খুলেই ছবি তুলবেন। আপনার যা করা উচিত তা হচ্ছে সিঙ্গেল লেন্স রিফ্লেক্স ক্যামেরা কেনা। এরা বলে এসএলআর। আপনার অযাচিত উপদেশের জন্য ধন্যবাদ। আমাকে দয়া করে একা থাকতে দিন। আমি কি আপনাকে বিরক্ত করছি? হ্যাঁ, করছেন। লোকটি চলে গেল। কিন্তু লিলিয়ানের মনে হলো সে আবার আসবে। সহজে তার সঙ্গ ছাড়বে না। এশিয়ান ছেলেগুলি মোটামুটি নিঃসঙ্গ জীবনযাপন করে। সুন্দরী মেয়েদের সাথে কথা বলার সামান্যতম সুযোগও এরা ছাড়ে না। এও ছাড়বে না। চেষ্টা চালিয়ে যাবে। লোকটার সঙ্গে কথা বলাই উচিত হয়নি। লিলিয়ানের অনুমান মিথ্যা হলো না। বিকেলে লিলিয়ানদের দলের সবাই বসে কফি খাচ্ছে। ছেলেটি উপস্থিত। লিলিয়ানের কাছে হাসি মুখে এসে বলল, আমি আপনার জন্য একটা ফিল্ম কিনে নিয়ে এসেছি। লিলিয়ান কঠিন মুখে বলল, কেন? আমার কারণে আপনার ফিল্ম নষ্ট হয়েছে। আমি প্রথম থেকে লক্ষ্য করেছিলাম। আমার উচিত ছিল আপনাকে সতর্ক করা। তা করিনি। উল্টো মজা পেয়ে হেসেছি। অবশ্যই অপরাধ করেছি। কাজেই অপরাধের প্রায়শ্চিত্ত করছি। লিলিয়ান কঠিন মুখে বলল, অপরাধ টপরাধ কিছু না। আপনি আমার সঙ্গে কথা বলার লোভ সামলাতে পারছেন না। সুন্দর অজুহাত বানিয়ে এগিয়ে এসেছেন। আপনি ভুল বললেন। নিজেকে খুব রূপবতী ভাবছেন বলে এই সমস্যা হয়েছে। আপনি হয়তো আপনার দেশে কিংবা খোদ এই আমেরিকাতে রূপবতী, কিন্তু আমাদের দেশের রূপের বিচারে রূপবতী নন। আপনার দেশের রূপবতী হবার জন্য গায়ের রং আপনার মতো কালো কুচকুচে হতে হয়? তা না। আমার দেশের রূপবতী মেয়েদের প্রথম শর্ত হচ্ছে তাদের চোখ সুন্দর হতে হয়। আমার চোখ সুন্দর না? না, আপনার চোখের মণি নীল। আমাদের দেশে বাদামি বা নীল চোখের তারার মেয়েদের বলে বিড়াল চোখা মেয়ে। এদের সহজে বর জোটে না। পুরুষরা এদের বিয়ে করতে চায় না। কি অদ্ভুত কথা! আপনি কোন দেশের মানুষ? দেশের নাম আপনাকে বলছি, কিন্তু দয়া করে দেশের নাম শুনে ঠোঁট উল্টে বলবেন না, এই দেশ আবার কোথায়? এ জাতীয় কথা কেউ বললে অসম্ভব রাগ লাগে। আমার দেশের নাম বাংলাদেশ। নাম শুনেছেন? না। নাম না শোনার অপরাধ আমি ক্ষমা করলাম, যদিও ক্ষমা করা উচিত হচ্ছে না। যাই হোক, আমি কি আপনার পাশে বসতে পারি? বিড়াল চোখা মেয়ের পাশে বসে কি করবেন? আপনার সঙ্গে বসে এক কাপ কফি খাবো, তারপর চলে যাব। বসুন। আপনার নাম কি জানতে পারি? লিলিয়ান গ্রে। আমার নিজের নামটা কি আপনাকে বলতে পারি? লিলিয়ান চুপ করে রইল। মানুষটার সাহস দেখে সে বিস্মিত হচ্ছে।
মানুষটা হাসি মুখে বলল, আমার নাম তাহের। আপনি যেমন লিলিয়ান গ্রে, তেমনি গায়ের রঙের সঙ্গে মিলিয়ে আমাকে তাহের ব্ল্যাক বলে ডাকা যায়। আমি সম্প্রতি আইওয়া বিশ্ববিদ্যালয় থেকে ডাক্তারি পাশ করেছি। আমার ফিল্ড অফ স্পেশালাইজেশন হচ্ছে চোখ। আমি ডাক্তারি পড়ছি, ভবিষ্যতে চোখের ডাক্তার হব। ভালো। চোখের ডাক্তার হিসাবে আপনার নীল চোখ সম্পর্কে আমি আপনাকে একটা মজার তথ্য দিতে পারি। তথ্যটি হচ্ছে, বয়সের সঙ্গে সঙ্গে আপনার চোখ কিন্তু কালো হতে থাকবে, নীল থাকবে না। চোখের পিগামেন্টগুলো বয়সের সঙ্গে সঙ্গে বড় হতে থাকে। চোখের রং নির্ভর করে পিগামেন্টের সাইজের উপর। সাইজ বড় হলে রং কালো হয়ে যাবে, এক ধরনের টিন্ডেল ইফেক্ট। কখন চোখ কালো হবে? যখন বুড়ো হবেন তখন। আপনি বলতে চাচ্ছেন বৃদ্ধ বয়সে আমি যদি আপনার দেশে যাই, তাহলে আমাকে সবাই রূপবতী বলবে? তাহের হো হো করে হেসে উঠল, এমন হাসি যে লিলিয়ানদের দলের সবাই চোখ ঘুরিয়ে তাকালো। লিলিয়ান নিজেও খানিকটা অপ্রস্তুত বোধ করতে লাগল। হাসতে হাসতে তাহারের চোখে পানি এসে গেল। সে রুমাল দিয়ে চোখ মুছতে মুছতে বলল, সরি, আমি একটু বেশি হাসি। আমার হাসির রোগ আছে, একবার হাসতে শুরু করলে আর থামাতে পারি না। পুরো 1 ঘন্টা 23 মিনিট ক্রমাগত হাসার আমার একটা ব্যক্তিগত রেকর্ড আছে। গিনেস রেকর্ড কত তা অবশ্য আমি জানি না। হাসি রোগ ছাড়া আর কি কি রোগ আছে? ঘুম রোগ আছে। ঘুম রোগটা কি? একবার ঘুমিয়ে পড়লে সহজে আমার ঘুম ভাঙে না। খুব আনকমন রোগ কিন্তু না, অনেকেরই এ রোগ আছে। আমারটা অন্যরকম, উদাহরণ দিলে বুঝতে পারবেন। 2 বছর আগে আমি লস অ্যাঞ্জেলসে ছিলাম, হোস্টেলে থাকি। একবার ভূমিকম্প হলো। ভূমিকম্পের নিয়ম হচ্ছে, প্রথম একটা ছোট দুলনি দেয়, তারপর হয় বড় দুলনি। প্রথম দুলনির পর আমার বন্ধুবান্ধবরা আমার ঘুম ভাঙানোর প্রাণপণ চেষ্টা করলো, কোনো লাভ হলো না। শেষে ওরা আমাকে চ্যাংদোলা করে বাইরে নিয়ে ফুটপাতে শুয়ে রাখলো। আমার ঘুম ভাঙলো ভোরে, জেগে দেখি আমি একটা হাইড্রেন্টের পাশে শুয়ে আছি। লিলিয়ান খিলখিল করে হেসে উঠল। লিলিয়ানের সঙ্গীরা আবারও ফিরে তাকালো। তাহের বলল, আমরা বোধহয় ওদের ডিস্টার্ব করছি, একটু দূরে গেলে কেমন হয়? ভালো হয় না, আমাদের যাত্রার সময় হয়ে গেছে, আমি এখন উঠব। আমার সঙ্গে গাড়ি আছে, আমি আপনাকে পৌঁছে দিতে পারি। ধন্যবাদ, অপরিচিত কারো গাড়িতে আমি চড়ি না। শুরুতে অপরিচিত ছিলাম, এখন নিশ্চয়ই অপরিচিত না। আপনি আমার নাম জানেন, আমি আপনার নাম জানি। লিলিয়ান কঠিন মুখে বলল, আপনি শুধু শুধু আমার সঙ্গে ভাব জমানোর চেষ্টা করছেন। আপনার গাড়িতে আমি যাব না। লিলিয়ান তার সঙ্গীদের দিকে রওনা হলো। একবার তার ইচ্ছে করলো পিছনে ফিরে মানুষটার মুখের বিব্রত ভাবটা দেখি। অনেক কষ্টে সে এই লোভ সামলালো। মনে মনে ভাবল, ভালো শিক্ষা হয়েছে। কাউকে শিক্ষা দেবার এটাই হচ্ছে সবচেয়ে ভালো টেকনিক। প্রথমে কিছুটা প্রশ্রয় দিতে হয়, তারপর ছুঁড়ে ফেলতে হয় আস্তা করে। আশ্চর্য স্পর্ধা। ফিল্ম কিনে নিয়ে এসেছে, $2.5 দামের একটা উপহার কিনে মনে মনে ভেবেছে অনেক দূর এগিয়ে যাবে। লিলিয়ান তার ডরমিটরিতে থাকে না, রোমিং হাউসে থাকে। রোমিং হাউসগুলো ইউনিভার্সিটির কোনো ব্যাপার না, ব্যক্তি মালিকানায় চলে। বাড়িওয়ালারা সস্তায় ভাড়া দেয়। রোমিং হাউসে শুধু থাকার ব্যবস্থা, রান্না করার ব্যবস্থা নেই, কারণ কিচেন নেই, কমন বাথরুম। মাসে $40 এর চেয়ে ভালো কিছু আশা করাও অন্যায়। এর চেয়ে বেশি খরচ করে ডরমিটরিতে জায়গা নেওয়া লিলিয়ানের সাধ্যের বাইরে। পিকনিক করতে এসে $50 খরচ হয়ে গেছে। এই মাসটা তার কষ্টে যাবে। কয়েকটা বই কেনা দরকার, এ মাসে কেনা হবে না। ভেবেছিল মার জন্মদিন উপলক্ষে মাকে লং ডিস্টেন্স কল করবে, তাও সম্ভব হলো না। 3 মিনিট কথা বলতেই লাগে $18। তাছাড়া মার সঙ্গে 3 মিনিট কথা বলা সম্ভবও না। একবার টেলিফোন হাতে পেলে ছাড়বে না, রাজ্যের কথা বলতেই থাকবে। লিলিয়ান যদি বলে, এখন রাখি মা, বিল উঠছে, মা বলবে,
আর একটু, জরুরি একটা কথাই তো বলা হয়নি। তোর পজার চাচা ওই দিন কি করেছে শোন। ওই লোকটার আক্কেল বলে এই জিনিসটা কখনো হলো না। এদিকে তার ডেন্টিস্ট বলেছে তার নাকি 3টে আক্কেল দাঁত। এমন কথা কি শুনেছিস? 3টে আক্কেল দাঁত। বিছানায় এপাশ ওপাশ করে লিলিয়ানের ঘুম এলো শেষ রাতে। ঘুম আসার প্রায় সঙ্গে সঙ্গে সে একটা অদ্ভুত স্বপ্ন দেখল। সে অপরিচিত একটা নদীর পাড়ে দাঁড়িয়ে আছে। বিশাল নদী, পানিতে কানায় ভর্তি। নদীর ওপাশের বন সব জোছনায় থই থই করছে। হঠাৎ মাঝ নদীতে কালো মতো কি যেন একটা দেখা গেল। স্রোতের প্রবল টানে ভেসে যাচ্ছে। লিলিয়ান দেখতে পাচ্ছে না, তবু বুঝতে পারছে নদীর স্রোতে যে জিনিসটা ভেসে যাচ্ছে তা একটা মৃতদেহ। মৃতদেহটা লিলিয়ানের চেনা, খুব চেনা। মৃত মানুষ প্রশ্নের জবাব দেয় না। তবু লিলিয়ান চিৎকার করে বলল, কে কে কে? স্বপ্নে সবই বাস্তব। মৃতদেহ কথা বলল। অনেক কষ্টে পানির উপর উঠে বসল। ক্ষীণ গলায় বলল, লিলিয়ান, আমি। ওরা আমাকে মেরে নদীতে ফেলে দিয়েছে। তুমি আমাকে বাঁচাও। লিলিয়ান আতঙ্কে অস্থির হয়ে বলল, আমি কি করে তোমাকে বাঁচাবো? তুমি তো মরেই গেছো। বাঁচাও লিলিয়ান, বাঁচাও প্লিজ, প্লিজ। এই সময় নদীর স্রোত বেড়ে গেল। জলের প্রবল টান উপস্থিত হলো। শো শো শব্দ হতে লাগলো। মৃতদেহটি ভাটির দিকে তীব্র গতিতে ছুটে যাচ্ছে। অনেক অনেক দূর থেকে সে ডাকছে, লিলিয়ান, লিলিয়ান। লিলিয়ান নদীর পাড় ঘেঁষে ছুটতে শুরু করেছে। খানাখন্দ ঝোপঝাড় ভেঙে সে ছুটছে। মনে হচ্ছে সে আর দৌড়াতে পারছে না, হুমড়ি খেয়ে পড়বে। মৃতদেহ এখনও তাকে ডাকছে। মৃতদেহর কণ্ঠস্বর ক্ষীণ। সে স্বর বাতাসে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। লিলিয়ানের কান পর্যন্ত পৌঁছাতে পারছে না। এই অবস্থায় লিলিয়ানের ঘুম ভাঙল। তার সমস্ত শরীর ঘামে ভিজে গেছে। জেগে ওঠার পরও সে অনেকক্ষণ ভয়ে ঠকঠক করে কাঁপল। তার ভয়ের অনেকগুলো কারণের একটি হচ্ছে, যে যুবকের মৃতদেহটি ভেসে যাচ্ছিল সে যুবক তার চেনা। যুবকের নাম তাহের। দেখা হয়েছিল ইয়েলো স্টোন পার্কে। তার গায়ে ছিল হলুদ রঙের গলাবদ্ধ সোয়েটার। স্বপ্নের মধ্যেও সেই একই সোয়েটার ছিল, তবে তার রং ছিল ধূসর। তীব্র ভয় অনেকটা যেমন হঠাৎ আসে, আবার হঠাৎ করেই চলে যায়। রোদ ওঠার সঙ্গে সঙ্গেই লিলিয়ানের ভয় কেটে গেল। শুধু যে কাটলো তাই না, হাসিও পেতে লাগলো। তার মনে হলো সে এমন কিছু ভয়ঙ্কর স্বপ্ন দেখেনি। নদী দেখেছে। নদী কোনো ভয়ঙ্কর জিনিস না। নদী দেখার কারণ আছে। আগের দিন পুরো সময়টা কাটিয়েছে ওল্ড ফেথফুল হ্রদের তীরে। তাহেরের নামের ছেলেটিকে জড়িয়ে স্বপ্ন দেখেছে, সেটাও স্বাভাবিক। তার সঙ্গে দেখা হয়েছে। সাক্ষাৎ পর্ব খুব সুখকর ছিল না। মস্তিষ্ক এই ব্যাপারগুলো তার নিজের মতো করে সাজিয়েছে। লিলিয়ানের পরিষ্কার মনে আছে, ছোটবেলায় সে যার সঙ্গে ঝগড়া করত তাকেই স্বপ্ন দেখত। সেই স্বপ্নগুলো হতো ভয়ঙ্কর। লিলিয়ান ঠিক করলো আজ ইউনিভার্সিটিতে যাবে না। আজ একটা মাত্র ক্লাস। এই ক্লাস এমন জরুরি নয়, না করলে ক্ষতি নেই। তার চেয়ে বরং ক্যান্টিনের দিকে যাওয়া যাক। কোনো কাজ পাওয়া যায় কিনা সে চেষ্টা করা যেতে পারে। 4-5 ঘন্টা কাজ করতে পারলে ইয়েলো পার্কের খরচটা কিছুটা উঠে আসবে। ক্যান্টিনে কোনো কাজ পাওয়া গেল না। সে সুইমিং পুলের দিকে গেল। অকারণে যাওয়া। সাঁতার কাটতে হলে টিকিট লাগবে। তার টিকিট কাটার মতো ডলার নেই। কি অদ্ভুত এই আমেরিকা! কারো মুখে ডলার ছাড়া অন্য কোনো শব্দ নেই। লিলিয়ান বেশ কিছুক্ষণ সুইমিং পুলে সাঁতার কাটা দেখল। তার কাছে সবসময় মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্যের একটি হচ্ছে মানুষের সাঁতার কাটার দৃশ্য। মানুষ যদি উঠতে পারত তাহলে সেই দৃশ্যই নিশ্চয়ই খুব সুন্দর হতো। লিলিয়ান স্যান্ডউইচ কিনে ইউনিভার্সিটি বোটানিক্যাল গার্ডেনের দিকে গেল। লাঞ্চ খাওয়ার জন্য তার এখানে প্রিয় একটি জায়গা আছে। মেপল গাছের নিচে বাঁধানো বেদি।
গাছের পাতা হলুদ হতে শুরু করেছে। কি সুন্দর লাগছে গাছটাকে। সে একা একা সন্ধ্যা পর্যন্ত গাছের নিচে বসে রইল। আরও কিছুক্ষণ বসত, শীত শীত করছে, সোয়েটারে শীত মানছে না। তাছাড়া ঘুমও পাচ্ছে। পড়ালেখা করা দরকার। মনে হচ্ছে আজ পড়া হবে না, সকাল সকাল শুয়ে পড়তে হবে। আশ্চর্য ব্যাপার, আজ রাতেও লিলিয়ানের ঘুম হলো না। শেষ রাতের দিকে একটু তন্দ্রা মতো হলো। তন্দ্রায় দেখল দুঃস্বপ্ন। আগের রাতের স্বপ্নটাই অন্যভাবে দেখা। সে এবং তাহের দৌড়াচ্ছে, প্রাণপণে দৌড়াচ্ছে। তাদের তাড়া করছে ভয়ঙ্কর কিছু মানুষ। তাহের বলছে, লিলিয়ান আমার হাত ধরো, আমি দৌড়াতে পারছি না, প্লিজ আমার হাত ধরো প্লিজ। লিলিয়ান চিৎকার করে জেগে উঠল। নিজেকে শান্ত করতে তার কিছুটা সময় লাগলো। হিটিং কয়েল দিয়ে গরম এক কাপ কফি খেয়ে মাকে চিঠি লিখতে বসল। মা, আমার কি জানি হয়েছে, দুঃস্বপ্ন দেখছি, ভয়ঙ্কর সব দুঃস্বপ্ন। আমার রাতে ঘুম হচ্ছে না। তুমি চার্চে গিয়ে আমার নামে 2টো বাতি জ্বালিও। এ পর্যন্ত লিখেই লিলিয়ান চিঠিটা ছিঁড়ে ফেলল। এ ধরনের চিঠি মাকে দেওয়ার কোনো মানে হয় না। তিনি শুধু শুধু দুশ্চিন্তা করবেন, তার হাঁপানির টান উঠে যাবে। সে নতুন একটি চিঠি লিখল। সেখানে খুব সুন্দর করে লেখা হলো ইয়েলোস্টোন পার্কে বেড়াতে যাবার বর্ণনা, ইউনিভার্সিটি সুইমিং পুলে সাঁতারের আনন্দের বিবরণ। ভোর 7টায় সে তৈরি হলো ইউনিভার্সিটিতে যাবার জন্য। আয়নায় একবার নিজেকে দেখল। দুরাত ঘুম হয়নি, কিন্তু চেহারায় ক্লান্তির কোনো ছাপ নেই। তার নিজের কাছে মনে হলো আজ তার চোখ অন্য দিনের চেয়েও অনেক উজ্জ্বল। আজ লাঞ্চ আওয়ারের আগে কোনো ক্লাস নেই, কিন্তু টার্ম পেপার জমা দিতে হবে। লাইব্রেরিতে বইপত্র ঘাটাঘাটি করতে হবে। বিরক্তিকর কাজগুলির মধ্যেও একটি। যে বইটি তার প্রয়োজন দেখা যাবে সেটি ছাড়া আর সবই আছে। অনেকদিন এক একজনের ভাগ্য খুব ভালো থাকে। আজ লিলিয়ানের ভাগ্য খুবই ভালো। যে বইগুলি তার দরকার ছিল সবই সে পেয়ে গেল। বাড়তি পেল একটি মনোগ্রাফ। তার টার্ম পেপারের সঙ্গে মনোগ্রাফের কোনো বেশ কম নেই। টুকে ফেললেই হয়। 2 ঘন্টার মধ্যে টার্ম পেপার লেখা শেষ হলো। লিলিয়ান কফি হাউজে কফি খেতে গেল। ঘুম ঘুম লাগছে। কফি খেয়ে ঘুম তাড়াতে হবে, নয়তো ক্লাস করা যাবে না। কফি হাউস ছাত্রছাত্রীতে ঠাসা। এখন লাঞ্চ আওয়ার। কফি শপে এত ভিড় থাকার কথা নয়। আজ এত ভিড় কেন? আজ কি সস্তায় কফি দিচ্ছে, না ফ্রি কফি দিচ্ছে? কফি হাউস মাঝে মাঝে কিছু কায়দা করে নোটিশ দিয়ে দেয়, আজ বেলা 9টা থেকে 9:30 পর্যন্ত ফ্রি কফি, ব্যবসার নতুন চাল। আজও এরকম কিছু হয়েছে বোধ হয়। লিলিয়ান কফির মগ হাতে জায়গা খুঁজছে, তখন শুনল হাত উঁচিয়ে কে যেন ডাকছে। হ্যালো লিলিয়ান, এদিকে এসো, জায়গা আছে। লিলিয়ান তাকিয়ে দেখে তাহের। সে কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে রইল, তারপর এগিয়ে গেল। তাহের হাসি হাসি মুখে বলল, এত তাড়াতাড়ি তোমার দেখা পাবো ভাবিনি। তুমি কি এই ইউনিভার্সিটির ছাত্রী? হ্যাঁ, আমি যাচ্ছিলাম পাশ দিয়ে, কি মনে করো যেন ঢুকেছি। তোমার সাবজেক্ট কি? অ্যানথ্রোপোলজি। দাঁড়িয়ে আছো কেন, বসো। লিলিয়ান বসবে কিনা বুঝতে পারছে না। তার অস্বস্তি লাগছে। মনে হচ্ছে বসা ঠিক হবে না। এই মানুষটির সঙ্গে যোগাযোগের ফল শুভ হবে না। এর কাছ থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল। তাছাড়া এই লোক তার সঙ্গে এত আন্তরিকভাবে কথা বলবে কেন? এই অধিকার তাকে কে দিয়েছে? তুমি কি খাবে, কফি? কফিতে ক্রিম থাকবে নাকি ব্ল্যাক কফি? আমি কিছু খাবো না। কানাচিনো কফি খাবে? প্রচুর ফেনা থাকে, একগাদা মিষ্টি দিয়ে বানানো হয়, দারুণ মজা। তুমি বসো, আমি নিয়ে আসছি। তাহের কফি হাতে ফিরে এসে দেখে লিলিয়ান শান্ত ভঙ্গিতে মাথা নিচু করে বসে আছে। মেয়েটিকে তার খুব অসহায় মনে হলো। শুধু অসহায় না, ক্লান্ত, বিষণ্ণ। এই বয়সী মেয়েরা অনেক হাসি খুশি থাকে।
কফি কেমন লাগছে? বেশি মিষ্টি। এক এক ধরনের কফির এক এক নিয়ম। এই কফি খেতে হয় প্রচুর মিষ্টি দিয়ে। তোমার কি মন খারাপ? না, দেখে মনে হচ্ছে মন খারাপ। লিলিয়ান কিছু বলবে না ভেবেও বলে ফেলল, রাতে আমার ঘুম হয়নি। তাহের হেসে বলল, শব্দময় হাসি। আশেপাশের টেবিল থেকে ছাত্রছাত্রীরা তাকাচ্ছে। অনেকে ভুরু কুঁচকে আছে। কোনো বিদেশি তাদের কফি শপে বসে সবাইকে অগ্রাহ্য করে এমন হাসি হাসবে, তা বোধহয় এদের পছন্দ নয়। তাহের লিলিয়ানের দিকে ঝুঁকে এসে বলল, মাঝে মাঝে রাতে ঘুম না হওয়াই সুস্থ মানুষের লক্ষণ। শুধুমাত্র পশুদের রাতে ঘুমের অসুবিধা হয় না, মানুষের হয়। আমাকে দেখো, আমি বিছানায় শোয়া মাত্রই ঘুমিয়ে পড়ি। এজন্য নিজেকে পশু পশু মনে হয়। আবারও সেই হাসি। আবারও লোকজন চোখ ঘুরিয়ে তাকাচ্ছে। লিলিয়ান বলল, আমি উঠব। কফির জন্য ধন্যবাদ। আহা, বসো বসো না আর কিছুক্ষণ। না না, কাল তো ছুটি, এত তাড়া কিসের? এখান থেকে 90 কিলোমিটার দূরে একটা পেট্রোফাইট ফরেস্ট আছে। পুরো জঙ্গল পাথর হয়ে আছে। আমি আগামীকাল যাব বলে ভাবছি। দিনে দিনে ফিরে আসা যায়। তুমি কি আগ্রহী? না, আমি আগ্রহী না। আমার বেড়াতে ভালো লাগে না। ওই দিন ইয়েলোস্টোন পার্কে তো খুব বেরিয়েছিলে। ওই দিন ভালো লেগেছিল, এখন লাগবে না। লিলিয়ান বের হচ্ছে। তাহের সঙ্গে সঙ্গে যাচ্ছে। তাকে মুখের উপর না বলা হয়েছে, তবু কোনো বিকার নেই। অদ্ভুত নির্লজ্জ ধরনের ছেলে তো। সাধারণত আমেরিকান ছেলেগুলো এমন হয়, আঠার মতো লেগে থাকে। এ তো বিদেশি এক ছেলে, তার মান অপমানবোধ আর খানিকটা থাকা উচিত ছিল। লিলিয়ান বলল, আর আসতে হবে না, আমি যাচ্ছি। তাহের বলল, আবার দেখা হবে, ভালো থেকো। রাত জেগে জেগে তুমি যে উচ্চ শ্রেণীর মানব সন্তান তা প্রমাণ করতে থাকো। হা হা হা। ভালো কথা। তুমি কি আমার টেলিফোন নাম্বার রাখবে? রাতে দুঃস্বপ্ন দেখলে টেলিফোন করতে পারো। আমি অন্যের টেলিফোন নাম্বার রাখি না। অন্যের টেলিফোন নাম্বারই তো রাখতে হয়, নিজেরটা তো মনেই থাকে। হা 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 হা। আমি যাচ্ছি। লিলিয়ান দ্রুত করিডোরে চলে এলো। সে এমনিতেই দ্রুত হাঁটে, আজ আরও দ্রুত হাঁটছে। মেমোরিয়াল ইউনিয়নের বাইরে এসে হাঁফ ছাড়ল। পেছন ফিরে তাকালো। তাহেরকে দেখা যাচ্ছে না। নাছোড়বান্দা হয়ে সে যে পিছনে পেছনে আসেনি, এতেই লিলিয়ান আনন্দিত। লিলিয়ান তার অ্যাপার্টমেন্টে ফিরল না। কাঁধে ব্যাগ ঝুলিয়ে হাঁটতে বের হলো। আজ সারাদিন সে হাঁটবে। হেঁটে হেঁটে এমন ক্লান্ত হবে যে বিছানায় শোয়ামাত্র ঘুমিয়ে পড়বে। ঘুমোতে যাওয়ার আগে হট শাওয়ার নেবে। এক গ্লাস আগুন গরম দুধ খাবে। বিছানায় নতুন চাদর বিছিয়ে রাখবে। তার ঘুমের সমস্যা আছে। এক রাত ঘুম না হলে পরপর কয়েক রাত ঘুম হয় না। বেশিক্ষণ হাঁটতে হলো না। অল্প হেঁটেই লিলিয়ান ক্লান্ত হয়ে পড়ল। মলগুলিতে ঘুরতে ঘুরতে এখন আর ভালো লাগছে না। ইচ্ছে করছে অ্যাপার্টমেন্টে ফিরে বিছানায় শুয়ে পড়তে। এখন বিছানায় যাওয়াটা বিপজ্জনক। খানিকক্ষণ ঘুম হবে, কিন্তু রাতটা কাটবে অঘুমো। লিলিয়ান স্যান্ডউইচ কিনল। পার্কে বসে একা একা খেলো। একা একা খাওয়া খুব কষ্টকর। খাওয়ার সময় কেউ একজন পাশে থাকা দরকার। সে প্রয়োজনে অপ্রয়োজনে কথা বলবে, হাসবে। লিলিয়ানের এমন কেউ নেই। কোনোদিন কি হবে? প্রিয় একজন কি থাকবে পাশে? কে হবে সেই মানুষটি? চার্চের পাদ্রী মাথায় হলি ওয়াটার ছিটিয়ে বুকে ক্রস স্পর্শ করে বলবেন, তোমাদের দুজনকে আমি স্বামী স্ত্রী হিসাবে ঘোষণা করলাম। মৃত্যু এসে তোমাদের বিচ্ছিন্ন না করা পর্যন্ত একজন থাকবে অন্যের পাশে, সুখে দুঃখে আনন্দ বেদনায়। টিল ডেথ ডু ইউ পার্ট। লিলিয়ানের চোখে পানি এসে যাচ্ছে। সে পার্কের অপরূপ দৃশ্যের দিকে তাকিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করল। মন শান্ত হচ্ছে না। সে এক ধরনের হাহাকার বোধ করছে। মনে হচ্ছে এই অপরূপ দৃশ্য একা একা দেখার নয়, দুজনে মিলে দেখার।
লিলিয়ান অ্যাপার্টমেন্টে ফিরল সন্ধ্যা মেলাবার পর। ক্লান্তিতে তার শরীর ভেঙে পড়েছে। মনে হচ্ছে 1 সেকেন্ডও সে জেগে থাকতে পারবে না। হট শাওয়ার নেওয়া, গরম দুধ খাওয়া, বিছানায় চাদর বদলানো, কিছুই তার পক্ষে সম্ভব নয়। সে দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল। সে প্রায় সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল। গাঢ় গভীর ঘুম, যে ঘুমের সময় মানুষ মানুষ থাকে না, পাথরের মতো হয়ে যায়। গভীর ঘুমের স্বপ্নগুলো হয় অন্যরকম। স্বপ্ন আর স্বপ্ন থাকে না, বাস্তবের কাছাকাছি চলে যায়। হালকা ঘুমের স্বপ্নগুলো হয় হালকা, অস্পষ্ট, কিছু লজিকবিহীন এলোমেলো ছবি। গাঢ় ঘুমের স্বপ্ন স্পষ্ট, যুক্তি নির্ভর। আজ লিলিয়ান দেখল গাঢ় ঘুমের স্বপ্ন। স্বপ্নে সে এবং তাহের দুজন পাশাপাশি শুয়ে আছে। তাহের ঘুমাচ্ছে, সে জেগে আছে। ঘুমের মধ্যে তাহের অস্পষ্ট শব্দ করল। লিলিয়ান হাত রাখল তাহেরের গায়ে। হাত ভেজা ভেজা লাগছে। সে চোখের সামনে হাত মেলে ধরল। হাত রক্তে লাল। সে চেঁচিয়ে উঠল। লিলিয়ানের ঘুম ভাঙল নিজের চিৎকারে। বাকি রাত সে ঘুমালো না, জেগে বসে রইল। ভোরবেলা টেলিফোন করল মাকে। কেমন আছো মা? আমি ভালো আছি। তোর গলা এমন শোনাচ্ছে কেন? তোর কি হয়েছে? কদিন ধরে আমি খুব স্বপ্ন দেখছি মা, দুঃস্বপ্ন। কি দুঃস্বপ্ন? ভয়ঙ্কর সব দুঃস্বপ্ন। একটা বিদেশি ছেলেকে নিয়ে দুঃস্বপ্ন। এই ছেলের সঙ্গে কি তোর পরিচয় আছে? না, 2 দিন কথা হয়েছে। কিরকম কথা? সাধারণ কথা মা, তেমন কিছু না। ছেলেটার মধ্যে নিশ্চয় এমন কিছু আছে যা দেখে তুই ভয় পেয়েছিস। তেমন কিছু না মা, ভালো ছেলে। 2 দিনের আলাপে কি এমন বুঝলি যে ভালো ছেলে? লিলিয়ান জবাব দিল না। তার মা কয়েকবার বললেন, হ্যালো, হ্যালো লিলিয়ান, শুনতে পাচ্ছিস? আমি তো কিছু শুনতে পাচ্ছি না। হ্যালো, হ্যালো। লিলিয়ানের ছোট বোন রওনি কাঁদছে। রান্নাঘরে মা নিশ্চয়ই কল ছেড়ে রেখেছে। পানি পড়ার শব্দ আসছে। হ্যালো লিলিয়ান, হ্যালো। টেলিফোনটার কি হলো কিছুই বুঝতে পারছি না। লিলিয়ান বলল, মা, রওনি কাঁদছে, তুমি ওকে দেখো। আমি টেলিফোন রাখলাম। না না, টেলিফোন রাখিস না। তুই আমার কথা শোন মা। তুই একজন ভালো ডাক্তার দেখা। টাকা যা লাগে লাগুক, আমি যেভাবেই হোক ডলার পাঠাবো। কিছুদিন পর পর তুই এমন দুঃস্বপ্ন দেখিস, এটা ভালো কথা না। টেলিফোন রাখলাম মা। না না না। লিলিয়ান টেলিফোন রাখল না। কানে লাগিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। এখনও রওনির কান্না শোনা যাচ্ছে। বাথরুমের ট্যাপ দিয়ে পানি পড়ার শব্দ আসছে। কেউ একজন বোধহয় এসেছে তাদের বাড়িতে। কলিং বেল টিপছে। ক্রমাগত বেল বাজছে। লিলিয়ানের মা কাঁদো কাঁদো গলায় বলে যাচ্ছেন, হ্যালো লিলিয়ান, হ্যালো। কি হলো টেলিফোনটায়? কোনো কথা শুনতে পাচ্ছি না। অপারেটর, হ্যালো, অপারেটর। লিলিয়ান মার কথা অগ্রাহ্য করল না, কোনোদিন করেও না। সে একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা বলতে গেল। ইউনিভার্সিটির সাইকিয়াট্রিস্ট। এরা বলে স্টুডেন্ট কাউন্সিলর। ছাত্রছাত্রীদের নানা ধরনের সমস্যা নিয়ে এরা কথা বলেন। একসময় ছাত্রছাত্রীদের সমস্যা ছিল পড়াশোনা কেন্দ্রিক। কোর্স ভালো লাগছে না, গ্রেড খারাপ হচ্ছে, এ জাতীয়। এখনকার সমস্যা বেশিরভাগই মানসিক। যে কারণে স্টুডেন্ট কাউন্সিলরদের মধ্যে অন্তত একজন থাকেন সাইকিয়াট্রিস্ট। লিলিয়ান যার কাছে গেল তার নাম ভারম্যান, ডক্টর অ্যাঙ্গেল ভারম্যান। ভদ্রলোক ভাড়াক্কি ধরনের বেটেখাটো মানুষ। তার মুখ ভর্তি দাড়ি গোঁফ। চুলদাড়ি সবই পাকা। ফর্সা গায়ের রঙের সঙ্গে চুলদাড়ি মিলেমিশে একাকার হয়ে আছে। চোখে মোটা ফ্রেমের চশমা ঝুলে আছে নাকের ডগায়। ভদ্রলোক তাকালো চশমার ফ্রেমের উপর দিয়ে। লিলিয়ানের মনে হলো ভদ্রলোকের চোখ সুন্দর। তিনি তাকাচ্ছেন মমতা নিয়ে।
ডাক্তাররা যখন রোগীর দিকে তাকান তখন রোগটাকে দেখার চেষ্টা করেন, মানুষটাকে নয়। এই ডাক্তার মানুষটাকে দেখার চেষ্টা করছেন। লিলিয়ান বলল, গুড মর্নিং ডাক্তার অ্যাঙ্গেলস ভার্মান। গুড মর্নিং লিটল মিস। আমার নাম লিলিয়ান। গুড মর্নিং লিটল মিস লিলিয়ান। গুড মর্নিং স্যার। বলো তো লিলিয়ান, তুমি কেমন আছো? আমি খুব ভালো নেই। শুনে খুব খুশি হলাম। সারাক্ষণ ভালো থাকা কোনো কাজের কথা না। তোমরা যদি সারাক্ষণ ভালো থাকো তাহলে আমরা কি করব? তোমার সমস্যা কি তা এখন বলো। সহজভাবে বলো, খোলাখুলি করে বলো। আমার ঘুম হচ্ছে না। এটা কোনো সমস্যা না। ঘুম না হলে 1,00,000 ধরনের ঘুমের ওষুধ আছে। আর কি সমস্যা? ঘুম হলেই দুঃস্বপ্ন দেখি। তুমি তো ভালো আছো, ঘুমে দুঃস্বপ্ন দেখো। আমি দেখি জেগে জেগে। চারিদিকে যা দেখছি সবই দুঃস্বপ্ন। গতকাল কি হয়েছে শোনো। আমার চোখের সামনে এক মহিলার ব্যাগ এক কালো ছোকরা ছিনিয়ে নিয়ে দৌড়ে পালালো। এতগুলো লোক আমরা, কেউ কোনো কথা বলতে পারলাম না। সবাই তাকিয়ে তাকিয়ে দেখলাম। এটা কি বড় ধরনের দুঃস্বপ্ন না? আপনিও কিছু বলেননি? না, আমি হচ্ছে অবজারভার। আমি বসে বসে দেখেছি। লিলিয়ান বলল, অন্যরাও হয়তো আপনার মতো কোনো একটা অজুহাত তৈরি করে বসেছিল। ডক্টর অ্যাঙ্গেলস ভার্মান হাসতে হাসতে বললেন, তুমি বুদ্ধিমান মেয়ে। তোমার কোনো সমস্যা থাকার কথা না। সমস্যা হয় কম বুদ্ধিমান মানুষদের। এরা কিছু বুঝতে চায় না। কিন্তু তুমি বুঝবে, যুক্তি দিয়ে বোঝালে বুঝবে। এখন সুন্দর করে তোমার সমস্যা বলো। নাকি বলার আগে কফি খেয়ে নেবে? কফি খাবো। ওই টেবিলে কফি মেকার আছে। তোমার জন্য আনো আর আমার জন্য আনো। কফির কাপে চুমুক দিতে দিতে তোমার সমস্যা বলো। আমার বদ অভ্যাস আছে, আমি চশমার ফাঁক দিয়ে তাকাই। আশা করি এতে তোমার কোনো সমস্যা হবে না, কারণ আমার চোখ খুব সুন্দর। ঠিক বলিনি? জি, ঠিক বলেছেন। লিলিয়ান খুব গুছিয়ে তার সমস্যার কথা বলল। ডাক্তার ভার্মান কোনো প্রশ্ন করলেন না, চুপচাপ শুনে গেলেন। এক ফাঁকে উঠে গিয়ে কফির পেয়ালা ভর্তি করে আনলেন। লিলিয়ানের কথা শেষ করার পর ডক্টর ভার্মান মুখ খুললেন। তিনি নরম গলায় বললেন, তোমার পরিবারের লোকসংখ্যা কত? অনেক। আমাদের যৌথ পরিবার। আমার 2 চাচা, আমার বাবা, এরা 3 ভাই একসঙ্গে থাকেন। একত্রে রান্না হয়? হ্যাঁ, একসঙ্গে রান্না হয়। কিন্তু আমাদের পজার চাচা কিছুদিন পর পর রাগ করে বলেন, এখন থেকে তিনি আলাদা রান্নাবান্না করবেন। কারো সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। 2-1 দিন আলাদা রান্না হয়, তারপর আবার আগের জায়গায় ফিরে আসেন। তোমাদের চাচাদের মধ্যে খুব মিল? মোটেও নেই। মোটেও মিল নেই। সারাক্ষণ তারা ঝগড়া করছেন। কিন্তু তারপরেও একজন আরেকজনকে ছাড়া থাকতে পারেন না। আমার মনে হয় ঝগড়া করার জন্যই তাদের একসঙ্গে থাকা প্রয়োজন। ব্যাপারটা বেশ মজার। তুমি প্রথম বাইরে পড়তে এসেছ? জি। তুমি যখন বিদেশে রওনা হলে তখন তোমার পরিবারের সদস্যরা কি করলো? সবাই খুব কাঁদলো। আমার পজার চাচা পুরো 1 দিন 1 রাত না খেয়ে দরজা জানালা বন্ধ করে ঘরে বসেছিলেন। অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে খাওয়ানো হয়। ডাক্তার ভার্মান পাইপ ধরাতে ধরাতে বললেন, তোমার সমস্যার মূল কারণ হচ্ছে তোমার পরিবার। তুমি এমন এক ক্লোজ পরিবার থেকে এসেছো, যে পরিবারের সদস্যরা ভালোবাসার কঠিন জালে তোমাকে আটকে রেখেছে। তুমি জাল ছিঁড়তে চাচ্ছ, পারছো না। আপনি ভুল বললেন। আমি জাল ছিঁড়তে চাচ্ছি না। তুমি চাচ্ছ, কিন্তু তোমার মন সায় দেয় না। তোমার মনে একই সঙ্গে 2টি বিপরীত ধারা কাজ করছে। একটি ধারা তোমাকে জাল কেটে বেরিয়ে আসতে বলছে, অন্যটি তা করতে দিচ্ছে না। এতে মনে প্রচণ্ড চাপ পড়ছে।
এর সঙ্গে আমার দুঃস্বপ্নের সম্পর্ক কি? আমি দুঃস্বপ্ন দেখছি অন্য একজনকে নিয়ে। সম্পর্ক আছে। ওই ছেলেটাকে দেখেই তোমার জাল কেটে বেরিয়ে আসতে মনে হয়। তোমার মনের একটি অংশ তাতে সায় দেয় না। সৃষ্টি হলো প্রচণ্ড চাপের। দুঃস্বপ্নগুলো চাপের ফল, আর কিছুই না। ছেলেটাকে তোমার খুব ভালো লেগে গেছে, তুমি তা স্বীকার করতে চাচ্ছ না। ছেলেটাকে ভালো লাগার কিছু নেই। আমার ধারণা আছে তুমি তোমার পরিবারের সদস্যদের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসো? পজার চাচাকে। চিন্তা করে দেখো তো, পজার চাচার স্বভাব চরিত্রের সঙ্গে তোমার ওই ছেলের স্বভাব চরিত্রের কোনটি মিল আছে? কোনো মিল নেই। ভালো করে চিন্তা করে দেখো, আমার ধারণা মিল আছে। পজার চাচা অকারণে হো হো করে হাসেন, ওই ছেলেটিও হাসে। আর এইসব নিয়ে ভাবতে আমার ভালো লাগছে না। আমি যে তোমার সমস্যাটা ধরিয়ে দিয়েছি তা কি বুঝতে পেরেছ? লিলিয়ান জবাব দিল না। ডাক্তার ভার্মান হাসলেন। লিলিয়ান বলল, আমাকে আপনি কি করতে বলছেন? উপদেশ চাচ্ছ? হ্যাঁ। আমি তোমাকে কোনো উপদেশ দেব না। তুমি কি করবে না করবে তা তোমার ব্যাপার। আমি সমস্যা ধরিয়ে দিয়েছি। সমস্যার সমাধানের দায়িত্ব তোমার। কারণ সমস্যাটা তোমার, আমার নয়। লিলিয়ান উঠে দাঁড়ালো, ফিরে গেল অ্যাপার্টমেন্টে। প্রায় 1 ঘন্টার মতো চুপচাপ বিছানায় শুয়ে রইল। তারপর উঠে হাতে মুখে পানি ছিটালো। সে তার সবচেয়ে সুন্দর পোশাকটি পরল। অনেক সময় নিয়ে চুল আঁচড়ালো। তার সম্বল অল্প কিছু ডলারের মধ্যে কটা ডলার সঙ্গে নিয়ে বের হলো। সে তাহারকে খুঁজে বের করবে। এই শহরে মেডিকেল স্কুলের একজন বিদেশি ছাত্রের ঠিকানা বের করা কঠিন হবার কথা নয়। তবে লিলিয়ান প্রথমে গেল ডাউনটাউনের এক ফুলের দোকানে। $10 দিয়ে সে 5টা চমৎকার গোলাপ কিনল। আধা ফোটা গোলাপ, আগুনের মতো টকটকে রং। চিরকাল ছেলেরাই মেয়েদের জন্য ফুল কিনেছে। মাঝে মধ্যে নিয়মের হেরফের হলে কিছু যায় আসে না। কলিং বেল টেপার সঙ্গে সঙ্গেই দরজা খুলে গেল। তাহের খুব স্বাভাবিক গলায় বলল, এসো লিলিয়ান। তার কথা বলার ভঙ্গি থেকে মনে হওয়া অস্বাভাবিক না যে সে লিলিয়ানের জন্যই অপেক্ষা করছিল। লিলিয়ান বলল, আমি যে এখানে আসব তা কি আপনি জানতেন? তাহের বলল, জানবো কি করে, আগে তো বলনি। আমাকে দেখে অবাক হননি? আমি এত সহজে অবাক হই না। ছোটবেলায় বাবার সঙ্গে রিকশায় করে যাচ্ছিলাম। হঠাৎ করে রিকশা থেকে পড়ে গেলাম। নেমে দেখি বাবা মরে পড়ে আছেন। সেই থেকে অবাক হওয়া ছেড়ে দিয়েছি। লিলিয়ানের চোখ মুখে হকচকিত ভাব। তার ফর্সা কপাল ঘামছে। হাতের গোলাপগুলো নিয়েও সে বিব্রত। তাহের বলল, ফুলগুলো কি আমার জন্য? হুম। দাও আমার হাতে। তুমি বসো। না। দাঁড়িয়ে থাকার জন্য এসেছো? লিলিয়ান কি বলবে বুঝতে পারছে না। সত্যি তো, সে কি জন্য এসেছে? কেনই বা এসেছে? সে তাকালো চারিদিকে। অবিবাহিত পুরুষের ঘর, এক পলকেই বোঝা যায়। টেবিলে বা দেয়ালে কোনো তরুণীর ছবি নেই। এটা একটা বড় ব্যাপার। বিছানার কাছে পিন আপ করা পত্রিকা নেই। লিলিয়ান ক্ষীণ গলায় বলল, আমি এখন চলে যাব। চলে যাবে ভালো কথা, চলে যাও। হঠাৎ করে একগাদা ফুল নিয়ে এসে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকার চেয়ে চলে যাওয়াই ভালো। আপনাকে বিব্রত করার জন্য আমি দুঃখিত। আমি মোটেও বিব্রত হইনি, বিস্মিত হচ্ছি। অন্যদের বিস্ময় যেমন চোখে মুখে ফুটে ওঠে, আমার বেলায় তা হয় না বলেই তোমার কাছে মনে হচ্ছে আমি পুরো ব্যাপারটা খুব সহজভাবে নিচ্ছি। আসলে তা না। আমার ঠিকানা পেলে কোথায়? জোগাড় করেছি। কেন? লিলিয়ান চুপ করে রইল। তাহেরের মনে হলো এই মেয়ে এই প্রশ্নের উত্তর দিবে না। মেয়েটাকে সহজ করার কোনো পথও খুঁজে পাচ্ছে না। কি বললে সে সহজ হবে?
লিলিয়ান, তুমি কি পেট্রিফয়েডের ফরেস্টটা দেখতে চাও? ওই দিন আমি যাইনি। তুমি যেতে চাইলে আজ যেতে পারি। সন্ধ্যায় সন্ধ্যায় চলে আসতে পারবো। আমি আমার অ্যাপার্টমেন্টে যাব। বেশ তো, ফিরে যাবে। আমি তোমাকে পৌঁছে দেব। আপনাকে পৌঁছে দিতে হবে না। তুমি লক্ষ্য করোনি বোধহয় বাইরে খুব ঠান্ডা পড়েছে। এই ঠান্ডায় তুমি একটা পাতলা কাপড় পরে কি করে চলে এসেছো, এটাও একটা রহস্য। তুমি আমার সঙ্গে যেতে না চাইলে একাই যাবে। আমার একটা ওভারকোট আছে, সেটা গায়ে চাপিয়ে চলে যেতে পারবে। নাকি আমার ওভারকোট গায়ে দেবে না? লিলিয়ান বসল। সে যে বসেছে তাতে সে নিজেও অবাক হয়েছে। তার কাছে মনে হচ্ছে পুরো ব্যাপারটা স্বপ্নে ঘটেছে। সে নিজের ইচ্ছা মতো কিছু করছে না। যা করছে তাকে বলা হচ্ছে আর সে করছে। পুরো ঘটনা অন্য কেউ ঘটাচ্ছে। সে অন্য কেউটা কে? লিলিয়ান? হুম। কফি খাবে? হুম। শুনে খুশি হলাম। আমি কফি তৈরি করছি। তুমি সহজ এবং স্বাভাবিক হবার চেষ্টা করো। তারপর তোমার কাছে কয়েকটা জিনিস জেনে নেব। যা যা জানতে চাই তাও বলে নিচ্ছি। ১. হঠাৎ তুমি একগাদা ফুল নিয়ে আমার কাছে কেন এসেছো? ২. আজ যে আমার জন্মদিন, তা কি তুমি জানো? যদি জানো তাহলে কিভাবে জানো? লিলিয়ান বিস্মিত হয়ে বলল, আজ আপনার জন্মদিন? তাহের বলল, আমি দ্বিতীয় প্রশ্নের জবাব পেয়ে গেছি। আজ যে আমার জন্মদিন তা তুমি জানো না। এখন বাকি রইল প্রথম প্রশ্ন। তুমি প্রশ্নটির জবাব নিয়ে ভাবতে থাকো। আমি একটু গ্রোসারি শপে যাব। ঘরে কফি, চিনি, ক্রিম কিছুই নেই। আমি কি আপনার এখান থেকে একটা টেলিফোন করতে পারি? হ্যাঁ, পারো। একটা লং ডিস্টেন্স কল করব। একটা কেন, 10টা করো। তুমি আমার এখানে আসায় আমি কি পরিমাণ যে খুশি হয়েছি তা কোনোদিন তুমি বুঝতে পারবে না। প্রথম দেখাতেই ভালোবাসা, এই জাতীয় কিছু কথা সাহিত্যে প্রচলিত আছে। এ জাতীয় বায়বীয় কথা আমি কখনো বিশ্বাস করতাম না। তোমাকে ওল্ড ফেইথফুল ডেকের কাছে দেখে প্রথম মনে হলো সাহিত্যের এই কথাটা মিথ্যা না। মেয়েদের পেছনে ঘোরা আমার স্বভাব না। তারপরেও আমি খুঁজে খুঁজে তোমার অ্যাপার্টমেন্ট খুঁজে বের করেছি। ওই দিন তোমার সঙ্গে ইউনিভার্সিটিতে দেখা হলো। তোমার বোধহয় ধারণা ব্যাপারটা পুরো কাকতালীয়। আসলে তা না। আমি প্রায়ই তোমাদের মেমোরিয়াল ইউনিয়নে বসে থাকতাম, এই আশায় যে তোমার সঙ্গে দেখা হবে। দেখা হলেই বলবো পাশ দিয়ে যাচ্ছিলাম। কবে কোথায় কোন রুমে তোমার ক্লাস হয় তাও আমি জানি। প্রমাণ দেব? লিলিয়ান তাকিয়ে আছে, কিছু বলছে না। তাহের আগের মতোই সহজ স্বাভাবিক ভঙ্গিতে বলল, আজ ছিল তোমার টার্ম, পেপার জমা দেওয়ার শেষ দিন। আমি কি ঠিক বলেছি? লিলিয়ান অন্যদিকে তাকিয়ে হাসল। তাহের বলল, আমি কফি নিয়ে আসতে যাচ্ছি। আমার আসতে খানিকটা দেরি হবে। আমার জন্মদিন উপলক্ষে একটা ভালো হোটেলে আমি তোমাকে নিয়ে যাব। দুশ্চিন্তাগ্রস্ত হবার কোনো কারণ নেই। খাওয়া শেষে আমি তোমাকে তোমার অ্যাপার্টমেন্টে পৌঁছে দেব। তুমি যে এসেছো এতেই আমি খুশি। এর বেশি আমি আর কিছু আশা করিনি। যা হয়েছে তাই যথেষ্ট। যদিও জানি না ঘটনা এমন কেন ঘটল। ব্যাখ্যা নিশ্চয়ই আছে। তোমার ইচ্ছে করলে তুমি ব্যাখ্যা করবে, ইচ্ছে না করলে করতে হবে না। তাহের ঘর ছেড়ে চলে গেল। লিলিয়ান উঠে দরজা বন্ধ করল। টেলিফোন করল তার মাকে। লিলিয়ানের মা আতঙ্ক মেশানো গলায় বললেন, আমি এর মধ্যে 3বার তোর অ্যাপার্টমেন্টে টেলিফোন করেছি। আমরা চিন্তায় চিন্তায় অস্থির। চিন্তার কিছু নেই মা। তুমি কি গিয়েছিলে কোনো ডাক্তারের কাছে? হ্যাঁ। ডাক্তার কি বলেছেন? ডাক্তার নতুন কিছু বলেননি। আমি যা জানতাম তাই বলেছেন। আমি তোর কথা কিছু বুঝতে পারছি না। তুই কি জানতি? লিলিয়ান হাসল, শব্দ করে হাসল। লিলিয়ানের মা বললেন, কি হলো, হাসছিস কেন? হাসি আসছে তাই হাসছি।
তুই এখন কোথায়? কেন, আমার অ্যাপার্টমেন্টে? না, তুই অন্য কোনো জায়গায়। কি করে বুঝলে? আমি জানি, আমার মন বলছে তুই ওই ছেলেটার কাছে। হ্যাঁ। কেন ওখানে কেন? কি হচ্ছে লিলিয়ান? ভয়ের কিছু নেই মা। অবশ্যই ভয়ের কিছু। তুই কেন ওই ছেলের কাছে গেলি? লিলিয়ান খানিকক্ষণ চুপ করে রইল। ওপাশ থেকে ভদ্রমহিলা বারবার বলতে লাগলেন, হ্যালো, হ্যালো। মা শোনো, আমি খুব সম্ভবত ওই ভদ্রলোককে বিয়ে করব। কি বলছিস তুই? আমি এখনো জানি না। ভদ্রলোক এখানে নেই, তিনি কফি কিনতে গিয়েছেন। ফিরে এলেই তাকে বলবো। কি বলবি? বলবো যে আমি আপনাকে বিয়ে করতে চাই। যদি রাজি থাকেন তবেই শুধু আপনার সঙ্গে কফি খাবো এবং রাতে ডিনার করতে যাব। হায় ঈশ্বর! মা তুই কি বলছিস? তোর মাথা খারাপ হয়ে গেছে মা? আমি নিশ্চিত তোর মাথা খারাপ হয়ে গেছে। অস্থির হয়ে না মা। আমার মাথা খারাপ হয়নি, মাথা ঠিক আছে। আর এক্ষুনি তোমাদের চিন্তা করতে হবে না। হয়তো বিয়েতে ভদ্রলোক রাজি নাও হতে পারেন। হয়তো বলবেন তিনি বিবাহিত। লোকটা বিবাহিত কিনা তাও তুই জানিস না? না। হায় ঈশ্বর! এসব কি শুনছি? কথায় কথায় হায় ঈশ্বর বলবে না তো মা, শুনতে ভালো লাগে না। লিলিয়ান, লক্ষ্মী মা, তুই দেশে চলে আয়। তোকে পড়াশোনা করতে হবে না। কাঁদছো কেন মা? আমি তো ভয়ঙ্কর কিছু করছি না। তুই তোর পজার চাচার সঙ্গে কথা বল। আমি এখন কারোর সঙ্গে কথা বলবো না। তোর বাবার সঙ্গে কথা বল। বললাম তো মা, আমি এখন কারোর সঙ্গে কথা বলবো না। হায় ঈশ্বর! আমি এ কি শুনছি? লিলিয়ান শান্ত স্বরে বলল, ঈশ্বরের প্রতি তোমার অবিচল ভক্তি, কাজে তুমি ধরে নাও যা হচ্ছে ঈশ্বরের ইচ্ছায়, অগোচর হচ্ছে না। টেলিফোন রাখছি মা, তুমি ভালো থেকো। লিলিয়ানের মা চিৎকার করে কাঁদতে লাগলো। লিলিয়ান জানালার পাশে দাঁড়ালো। বরফ পড়তে শুরু করেছে, বছরের প্রথম বরফ। ইচ্ছে করছে বরফের ভেতরে ছুটে যেতে, সারা গায়ে বরফ মাখতে। লিলিয়ান খানিকক্ষণ বরফ পড়া দেখল। এক দৃষ্টিতে তাকিয়ে থাকার জন্যই বোধহয় তার চোখে জ্বালা করছে। সে বাথরুমে ঢুকে চোখে পানি দিয়ে কিছুক্ষণ কাঁদল। ফিসফিস করে বলল, মা, রাগ করো না। আমি কি করছি আমি নিজেও জানি না। এর ফল শুভ হবে, কি শুভ হবে তা আমি জানি না। শুধু একটা জিনিস জানি, আমৃত্যু আমাকে অচেনা অজেনা এই ছেলেটির সঙ্গে থাকতে হবে। এর থেকে আমার মুক্তি নেই। কিন্তু কে জানে, আমার মুক্তি হয়তো বন্ধনের ভেতরেই ঘটবে। দরজায় কলিং বেল বাজল। লিলিয়ান দরজা খুলে দিল। তাহের মুগ্ধ গলায় বলল, বাইরে বরফ পড়ছে, দেখেছ? হ্যাঁ। গায়ে বরফ মাখবে? হ্যাঁ, মাখবো। বাহ, চমৎকার। আমাদের দেশে বরফ নেই, তবে বৃষ্টি আছে। বৎসরের প্রথম বৃষ্টি হলে আমরা বৃষ্টিতে ভিজি, এতে গায়ের ঘামাচি নষ্ট হয়। বরফে কিছু নষ্ট হয় কিনা কে জানে। তোমাদের দেশের বৃষ্টি কি তুষারপাতের চেয়েও সুন্দর? লক্ষ গুণ সুন্দর। আমাদের দেশে প্রথম বৃষ্টি হলে কি হয় জানো? এক ধরনের মাছ আছে, নাম হলো কই মাছ। এরা এত আনন্দিত হয় যে দল বেঁধে পানি ছেড়ে শুকনোতে উঠে আসে। কেন আমার সঙ্গে ঠাট্টা করছো? মোটেই ঠাট্টা করছি না। তোমাকে আমি দেশে নিয়ে গিয়ে নিজের চোখে দেখাবো, তখন তুমি। তাহেরের কথা শেষ করল না, থেমে গেল। বিব্রত চোখে লিলিয়ানের দিকে তাকালো। লিলিয়ানও তাকিয়ে আছে। লিলিয়ানের চোখে চাপা দুটি। উপন্যাসটির প্রথম পর্বর শেষে আপনাকে দ্বিতীয় এবং তৃতীয় পর্বের
আমন্ত্রণ জানাচ্ছি। গল্পটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে গল্পটি শেয়ার করে দিবেন অন্যান্য সকলের জন্য। প্রিয় শ্রোতা, আপনার জন্য বলছি, আমার এই গল্পবিন্যাস চ্যানেলে অসংখ্য গল্প এবং উপন্যাস আপলোড দেওয়া রয়েছে। সবগুলি গল্পই বাছাই করা বিখ্যাত এবং জনপ্রিয় গল্প। তাই ইচ্ছে করলে আপনি শুনে আসতে পারেন, উপভোগ করে আসতে পারেন বিখ্যাত এবং জনপ্রিয় সব গল্প। আর সাথে সাথে আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। তাহলেই আমার কষ্ট সার্থক হবে। তাহলে বন্ধুরা, আর কথা নয়, কথা হবে উপন্যাসটির দ্বিতীয় এবং তৃতীয় পর্বে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, সেই কামনায় আল্লাহ হাফেজ।